বিয়ের ১৮ বছর পর নিজের আপন ছোট বোনের সাথে বরের গোপন প্রেমের কথা জানতে পারল রূপালী। এই অনুভূতিটা যে কি বীভৎস তা আগে কখনো অনুভব করেনি রূপালী। আর না কাউকে বলে বোঝাতে পারবে। একটা নীল মলাটে পুরনো মোড়ারও ডায়েরিতে লুকিয়ে আছে অনেক অজানা অদেখা গোপন রহস্য। এতদিনে এই ডায়েরির প্রতি রূপালীর কোনো আগ্রহ না থাকলেও আজ অনেক বছর পর ডায়েরিটা পড়ার জন্য মনটা অস্থির হয়ে আছে। সাদা চোখে দেখলে কেউ বলবে এটা অতি সাধারণ তুচ্ছ একটা ডায়েরি, কিন্তু ডায়েরিটার প্রতি একটু মনোযোগ হলে বা গুরুত্ব দিলে জানা যাবে এই ডায়েরিতে লুকিয়ে আছে একটি দুরন্ত চঞ্চল মেয়ের হাসি কান্না, সুখ দুঃখের গল্প। শুধু তাই নয়, অনেক গোপন কথাও লুকিয়ে আছে। রূপালী ডায়েরিটা বুকে চেপে ধরে, বুক ভরে বার কয়েক ঘন ঘন নিঃশ্বাস নিল। ডায়েরিতে এখনও সোনালির হাতের স্পর্শ, শুকনো চোখের জল, শরীরের গন্ধ লেগে আছে। ডায়েরিটা আজ থেকে ১৬ বছর আগে সোনালের আলমারি থেকে সবার অগোচরে চুরি করে এনেছিল। যদিও তো ব্যস্ততার কারণে কখনো ডায়েরির ভিতর কে আছে খুলে দেখা হয়নি। এতদিন বুকশেলফের কোনায় পড়েছিল ডায়েরিটা। রূপালী সকালের দিকে বুকশেলফ পরিষ্কার করতে গিয়ে আজ এত বছর পর ডায়েরিটা হঠাৎ চোখে পড়ল। কিছু একটা মনে হতে ডায়েরির উপর থেকে ধুলোবালি পরিষ্কার করে টেবিলে রাখছিল। হয়তো এতদিনে ডায়েরিটা পড়ার জন্য ভেতর থেকে তাগিদ অনুভব করছে রূপালী। চোখ মেলে তাকাতেই দেখল বিছানায় গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে প্লাবন। হ্যাঁ, এই মানুষটার সাথে একই ছাদের নিচে দীর্ঘ ১৮টি বছর সংসার জীবন এক বাক্যে কাটিয়ে দিল রূপালী। হয়তো একই সাথে থাকতে গিয়ে কখনো মান অভিমান, ঝগড়াঝাটি, মন কষাকষি হয়েছে, কিন্তু দিন শেষে আবারও দুজন দুজনকে আঁকড়ে ধরেছে। কথাগুলো ভাবতে বুক চিরে গভীর দীর্ঘশ্বাস ফেলল রূপালী। তারপর শব্দহীন পায়ে এগিয়ে গেল বিছানার দিকে। কাঁথাটা ভালো করে টেনে নিল প্লাবনের শরীরে। শুক্লপক্ষের রাত, জানলার ফাঁক গলে ঘরে চাঁদের আলো উপচে পড়ছে। চাঁদের আলোতে ঘুমন্ত প্লাবনকে কাঁচা পাকা চুলে খোঁচা খোঁচা দাড়িতে দেখতে খুব সুন্দর ও আকর্ষণীয় লাগছে। পাশের রুম থেকে মৃদু শব্দ ভেসে আসছে। হয়তো রূপু পড়ছে। মেয়েটার সামনে এসএসসি পরীক্ষা। এই সময় না পড়লে আর কবেই পড়বে। মেয়েটা হয়েছে একদম বাবার মতো ব্রিলিয়ান্ট ছাত্রী। পড়াশোনায় যেন তার সমস্ত ধ্যান জ্ঞান। পড়াশোনা ছাড়া কিছুই বোঝে না সে। মাঝে মাঝে রূপালী ভেবে পায় না, মেয়ে হয়ে জন্মাচ্ছে, এত পড়ে হবেটা কি? অথচ রূপালী নিজেও কিন্তু সেকালে বিএ পাস। রূপালী রূপুর দরজার সামনে দাঁড়িয়ে বার কয়েক দরজায় টোকা দিল। রূপু চোখ মুখে একরাশ বিরক্তি ফুটিয়ে দরজা খুলে দিল। বলল, উহ মা, একদিন বলছি না পড়ার সময় ডিস্টার্ব করবে না? রূপালী মেয়ের কথার উত্তর দিল না। ঘরে ঢুকে বিছানায় পা উঠিয়ে আরাম করে বসলো। বলল, হ্যাঁ রে রূপু, রাত জেগে কী এত পড়িস তুই? কয়টা বাজে সে খেয়াল আছে? নে, আর পড়তে হবে না। বই বন্ধ করে আয়, মাথায় আলতো করে বিলি কেটে দেই, আরাম করে ঘুমা। মা প্লিজ, তুমি গিয়ে ঘুমাও। রূপালী বিড়বিড় করে বলল, আমার দু চোখ থেকে চিরদিনের জন্য ঘুম ছুটি নিয়েছে। এখন আর গভীর রাতে ঘুম হয় না রে মা। রূপু আর কোনো কথাই বলল না। আবারও পড়ার টেবিলে বসে গভীর মনোযোগ দিয়ে অঙ্ক কষতে লাগলো। রূপালীর মেয়ের কাছ থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে নিঃশব্দে বিছানা থেকে উঠে দাঁড়ালো। দরজার সামনে গিয়ে বলল, চা খাবি? আদা দিয়ে লাল চা বানিয়ে দে। মা প্লিজ, তুমি গিয়ে ঘুমাও। রূপালী বিড়বিড় করে বলল, আমার দু চোখ থেকে চিরদিনের জন্য ঘুম ছুটি নিয়েছে। এখন আর গভীর রাতে ঘুম হয় না রে মা। রূপু আর কোনো কথা বললেন না। আবারও পড়ার টেবিলে বসে গভীর মনোযোগ দিয়ে অঙ্ক কষতে লাগলো। রূপালী মেয়ের কাছ থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে নিঃশব্দে বিছানা থেকে উঠে দাঁড়ালো। দরজার সামনে গিয়ে বলল, চা খাবি? আদা দিয়ে লাল চা বানিয়ে দেয়। উফ মা, কতবার বলবো আমি চা খাই না। রূপালী দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে দরজা আটকে পড়তে পাস। রূপু মুচকি হেসে উঠে এসে ধপাস করে দরজা বন্ধ করে দিল। রূপুর ভাব গতি ইদানিং একদম ভালো ঠেকে না রূপালীর কাছে। যে মেয়েটা কিছুদিন আগেও মায়ের আঁচল খামচে ধরে হাঁটতো, কেউ কিছু দিলে মা ইশারা করে সম্মতি না নেওয়া পর্যন্ত হাতে নিত না, মাকে ছাড়া রাতে ঘুমাতে এ পর্যন্ত ভয় পেত, অথচ আজ 16 বছরের কিশোরী এই মেয়েটা মায়ের থেকে দূরত্ব বজায় রেখে চলে। পড়াশোনার দোহাই দিয়ে আলাদা ঘরে ঘুমায়, পড়ার ফাঁকে ফাঁকে মিটমিটিয়ে হাসে, সারাদিন মনমরা হয়ে কী যেন ভাবে। এসব কি তাহলে বাড়ন্ত বয়সে প্রেমের লক্ষণ? আর ভাবতে পারে না রূপালী। আজকাল ভালো কিছু ভাবার আগে খারাপ চিন্তাগুলো মাথাচাড়া দিয়ে ওঠে। কি জানি, হয়তো বয়স বাড়ছে, সেই সাথে টেনশনও। পুরো বাড়ি নিস্তব্ধ। দূর থেকে স্পষ্ট কুকুরের ডাক শোনা যাচ্ছে। রান্নাঘরে ছাদের একপাশে রূপালী সিঁড়ি বেয়ে ছাদে উঠেছে। রান্নাঘরের দরজা খুলে লাইট জ্বেলে দিল। চুলায় চায়ের জল বসিয়ে
গ্যাস জ্বেলে দিল। একে একে আদা কুচি, পরিমাণ মতো লেবু কুচি, চিনি দিয়ে জল জ্বালাচ্ছে। জলে বলক উঠতেই চায়ের লিকার দিয়ে 2-3 মিনিট জাল দিয়ে নামিয়ে কাপে ঢেলে নিল। ইদানিং রূপালীর নিঃসঙ্গ জীবনের একমাত্র সঙ্গী হয়েছে চা আর গল্পের বই। দিনে ভাত একবেলা কম খেলেও চলবে, কিন্তু দিনে অন্তত কম করে হলো 7-8 কাপ চা খাওয়ার অভ্যাসে পরিণত হয়েছে। বাংলায় একটা প্রবাদ আছে না, মানুষ অভ্যাসের দাস। কথাটা বোধহয় ভুল না, একদম ঠিক। অভ্যাস গড়তে সময় লাগে না, কিন্তু ছাড়তে অনেক সময় লাগে। হয়তো কিছু বাজে অভ্যাস মানুষ শত চেষ্টা করলেও ছাড়তে পারে না। আসলে পারে না এই শব্দটা ভুল, হয়তো কেউ ছাড়তেই চায় না। রান্নাঘরে ছিটকিনি তুলে দিয়ে চায়ের কাপ নিয়ে শোবার ঘরে চলে গেল রূপালী। ঘড়িতে বাজে 2:16 বাজে। ডায়েরিটা টেবিলের কোণায় এখনও এলোমেলো অবস্থায় পড়ে আছে। বাতাসে ডায়েরির কয়েকটা পাতা এলোমেলো উঠছে। রূপালী ধীর পায়ে জানলার কাছে গিয়ে চেয়ার টেনে বসলো। লাইটের আলোটা একটু বাড়িয়ে দিল। ডায়েরির প্রথম পৃষ্ঠা উল্টাতে দেখলো গোটা গোটা অক্ষরে লেখা, প্রিয় মানুষগুলো নিখুঁতভাবে কষ্ট দিলে তিলে তিলে হৃদয়ের গভীর ক্ষত হয়। সেই ক্ষত হৃদয়ের উপরের অংশ ভেদ করে হৃদয়ের গভীরে একদম হৃৎপিণ্ডে মিশে গিয়ে বিশাল ঘা তৈরি করে। সেই ঘা একটু একটু করে ছড়িয়ে পড়ে শিরা উপশিরা থেকে শুরু করে শরীরের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে। আর একেই বুঝি বলে হৃদয়ের রক্তক্ষরণ। প্রথম পৃষ্ঠা পড়ে রূপালী একটু হাসলো, হাসিটা মলিন। সোনালি কথাটা বোধহয় ভুল বলেনি। রূপালীর কৌতূহল বেড়ে গেল, আবারও চোখ রাখলো ডায়েরির দ্বিতীয় পৃষ্ঠায়। আমি সোনালি, বাবার অতি আদরের রাজকন্যা। অবশ্য আমার বড় বোন আছে, বড়দির নাম রূপালী। বড়দি মায়ের অতি আদরের, নম্র, ভদ্র, শান্তশিষ্ট মেয়ে। মায়ের ভাষ্যমতে বড়দির মতো এত নম্র, ভদ্র, লাজুক, ভীতু মেয়ে বাংলাদেশে দুটো নেই। হাহা, কি ভয়ঙ্কর কথা। আমরা দু বোন। বাবা ব্যাংকে চাকরি করে, মা গৃহিণী। বড়দি গ্রামের একটা কলেজে এবার অনার্সে প্রথম বর্ষে ভর্তি হয়েছে, আর আমি এবার এসএসসি দিলাম। খুব ভালো রেজাল্ট নিয়ে পাশ করেছি। আমার ক্লাস 9 থেকে স্বপ্ন আমি ঢাকায় একটা নামিদামি কলেজে পড়াশোনা করব। বাবা রাজি হলো, মাকে আমাকে একা ছাড়তে রাজি না। কোনো উপায় না করে জেদ করে নাও খাওয়া ছেড়েই দিলাম। অবশ্য বড়দি মাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি করাতে সক্ষম হলো। এই জন্য বড়দিকে আমি এত ভালোবাসি। বয়সে আমি আর বড়দি 3 বছরের ছোট বড়। বড়দি ছোটবেলা থেকে শান্তশিষ্ট, ভীতু, চুপচাপ স্বভাবের, কিন্তু সারাদিন খুবই চঞ্চল, চটপটে। সারাদিন টোটো করে এ বাড়ি ও বাড়ি ঘুরে বেড়াতাম। ছোটবেলায় বিনা কারণে বড়দিকে মারতাম। বড়দি আমার ভয়ে মাকে কিছু বলতেও পারতো না, এমনও হয়েছে। কারো বাড়িতে আম জাম চুরি করে খেলে ফেলেছি, বাই চান্স ধরা পড়লে সমস্ত দোষ বড়দির ঘাড়ে চাপিয়ে দিতাম। বড়দি টু শব্দটা করতো না, নীরবে সব অপবাদ সহ্য করে নিত। তবে আমার বড়দিকে আমি যা খুশি তাই বলি না কেন, অন্য কেউ কিছু বললে আমি ঝগড়া লাগিয়ে দিতাম। এমনকি মাও কিছু বলতে পারতো না বড়দিকে। আমার বড়দিকে আমি যা খুশি বলবো, অন্য কেউ বড়দিকে কেন বকবে। দেখতে দেখতে বড় হতে লাগলাম। বড়দির সাথে আর আগ বাড়িয়ে ঝগড়া করতাম না। বয়সের সাথে সাথে আমার আর বড়দির খুব ভালো সম্পর্ক হয়ে গেল, যাকে বলে পেটে পেটে গিট্টু। তবে ছোটবেলা থেকে মা বলতো, যারা প্রেম ভালোবাসা করে তারা ভালো না। গ্রামের মানুষ তাদের ভালো চোখে দেখে না, বদনাম করে। কথাটা যেন মনের ভেতরে গেঁথে গিয়েছিল। স্কুলে গিয়ে যদি দেখতাম কোনো রোমিও জুলিয়েট ফিসফিস করে চিপায় চিপায় প্রেম আলাপ করছে আমাকে আর পায় গে, এক দৌড়ে আরিফুল স্যারের কাছে গিয়ে ওদের নামে নালিশ করে দিতাম। স্যার ক্লাস ভর্তি ছাত্রছাত্রীদের সামনে অপমান করতো, আর আমি মিটিমিটি হেসে খুব মজা নিতাম। কেন জানি না ছোটবেলা থেকে প্রেম প্রীতির প্রতি আমার বিশাল অনীহা। যাকগে সেসব কথা। তো যখন বাবা আমাকে ঢাকা ইডেন কলেজে ভর্তি করিয়ে দিয়ে আসলো, সেদিন আমার থেকে বড়দিই বেশি কেঁদেছিল। সারাটা রাত আমাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছে, কিন্তু আমার কেন জানি না একটুও কষ্ট হয়নি। চোখে আমার রঙিন স্বপ্ন হাতছানি দিয়ে ডাকছে। বরং বড়দির ন্যাকা কান্না দেখে মনে মনে বেশ বিরক্ত হয়েছিলাম। পরের দিন খুব ভোরে বাবা আমাকে ঢাকা নিয়ে গেল। সেখানে দুর্ভাগ্যবশত হোস্টেলে সিট পেলাম না। ইডেন কলেজের পাশে ছোট্ট 2 রুমের বাসা ভাড়া করে দিল বাবা। আমার সাথে আরও 3 জন মেয়ে থাকতো। আমার দরকারি জিনিসপত্র কিনে দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল বাবা। কলেজে নতুন নতুন বেশ ভালো লাগলেও বাসায় এসে একদম একা হয়ে যেতাম, কারণ মেয়ে 3 জন নিজেদের মতো করে থাকতো। আমার সাথে খুব একটা মিশতো না। বড়দিদির কথা খুব মনে পড়তো, বড়দিদিকে খুব মিস করতাম। রাতে বড়দিদির কথা ভাবলে দু চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়তো। দেখতে দেখতে কেটে গেল 2 মাস, বেশ ভালোই চলছিল। সারাদিন কলেজ, প্রাইভেট, রান্নাবান্না করেই কেটে যেত। সপ্তাহে একবার বাড়ি
তে কথা হতো। শ্রাবণ মাসের সন্ধ্যাবেলা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। এদিকে কলেজের টাইম হয়ে এলো, যদিও কলেজ যেতে ইচ্ছে করছে না। কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকতে ইচ্ছে করছে, কিন্তু উপায় নেই, কলেজে যেতে হবে। কাঁধে ব্যাগ ঝুলিয়ে হাতে ছাতা নিয়ে আনমনে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে কলেজে যাচ্ছিলাম। পুরো রাস্তা মোটামুটি ফাঁকা, বৃষ্টির ফোঁটাও জোরে জোরে পড়ছে। ছাতায় কাজ হলো না, শুধু মাথাটা ছাতা ঢাকা থাকলেও শরীর ভিজে গেল। কাক বেচা হয়ে অবশেষে কলেজে পৌঁছালাম। কোনো এক অজানা কারণে বৃষ্টি আমি একদম পছন্দ করি না। বৃষ্টির জল মাথায় পড়লে ঠান্ডা লেগে যায়। নাক টানতে টানতে ক্লাস করলাম। বাসায় এসে তো অবস্থা বেজায় খারাপ, রাতারাতি জ্বর এসে গেছিল। কিছুই ভালো লাগছিল না, মাথাটা ভারী ভারী লাগছে। অনেক দিন ছাদে যাওয়া হয় না, একটু ঘুরে আসলে যদি ভালো লাগে। তাই ওড়নাটা গায়ে জড়িয়ে গুটি গুটি পায়ে ছাদে গেলাম। 3 তলা ফ্ল্যাট বাড়ি। আমি অবশ্য দোতলায় থাকি। ছাদে বেলি ফুল গাছ আর তুলসী গাছ ছাড়া আর কোনো গাছ নেই। ছাদটাও পরিপাটি না, কিন্তু হঠাৎ পাশের ছাদে চোখ আটকে গেল। অনেকটা ত্রিভুজের মতো পাশাপাশি ছাদ, পাশের ছাদে রং বেরঙের ফুলে ভরপুর। ছাদের এক কোণায় ভালোভাবে দেখা যায়। ল্যাম্পপোস্টের মৃদু আলোতে সদ্য ফোটা গোলাপ ফুলগুলো দেখতে কী যে সুন্দর লাগছে। আমি ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে পূর্ণ দৃষ্টিতে পাশের ছাদের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি। ওই মেয়ে ওখানে দাঁড়িয়ে কী করছে? সরে দাঁড়াও, পড়ে যাবে তো। হঠাৎ পাশের ছাদ থেকে পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসতে আমি কেঁপে উঠলাম। ভয়ে এক দৌড়ে নিচে নেমে গেলাম। আমার তখনও ভয়ে লজ্জায় হাত পা থরথর করে কাঁপছে। ইস, ছেলেটা আসার আর সময় পেল না। মনে মনে ভয়ঙ্কর একটা গালি দিলাম অসভ্য ছেলেটাকে। তারপর বিছানায় ধপাস করে শুয়ে পড়লাম। চোখ বন্ধ করেও জ্বরের জন্য কিছুতেই ঘুম এলো না। আদৌ ঘুম আদৌ জাগরণে ছটপট করতে করতে সারাটা রাত কেটে গেল। খুব ভোরে ঘুম ভাঙলো আমার। আবারও ছাদে গেলাম। পাশের ছাদের ফুলগুলো এত সুন্দর আর সতেজ, গতকালের মন ভরে বদ ছেলেটার জন্য দেখতে পাইনি। তাই আরও একটিবার দেখার জন্য লোভে ছাদে উঠলাম। যদিও আজ কলেজ বন্ধ, কোনো তাড়া নেই। পাশের ছাদে উঁকিঝুঁকি দিতেই 24 বছর একটি সুদর্শন যুবক মুচকি এসে বলল, তা ম্যাডাম, এই ছাদে আপনার গোপন জিনিস আছে নাকি এত উঁকিঝুঁকি দিচ্ছেন? আমি না বুঝে কপট রাগ দেখিয়ে বললাম, দেখুন, একদম বাজে কথা বলবেন না। গোপন জিনিস আবার কি? হ্যাঁ। অপরিচিত ছেলে একটা একটু ঝুঁকে গলার স্বর নিচে নামিয়ে রসিকতা স্বরে বলল, আরে গোপন জিনিস চেনে না? বাচ্চা নাকি? ওই যে মেয়েরা জামার নিচে পড়ে। কাল রাতে যেভাবে আমাদের ছাদের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়েছিলেন, আমি তো ভাবলাম হয়তো আপনার গোপন জিনিস বাতাসে উড়ে এসে পড়ছে, আমাদের ছাদে পড়ছে, তাই খুঁজছেন। কি ঠিক বললাম তো? বেহায়া ছেলেটির কথা শুনে লজ্জায় আমার কান গরম হয়ে গেল, সারা শরীর রাগে জ্বলে উঠল। বলে কি এই ছেলে? হতভম্ব ভাব কাটিয়ে উঠতে বেশ কিছুটা সময় লাগলো আমার। সংবিত ফিরে পেতেই আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না, দ্রুত ওখান থেকে চলে গেলাম। আসার সময় খেয়াল করলাম ছেলেটা শব্দ করে হাসছে। ছেলেটার বাজে কথা শুনে প্রচণ্ড রাগে কাঁপছি আমি। শহরের ছেলেরা এত খারাপ কেন? মেয়েদের দেখলে ইপটিজিং করে, ছি কি মুখের ভাষা। দিনটা আমার খুব একটা ভালো কাটলো না। সারাক্ষণ বেয়াদব ছেলেটার দুষ্টু কথাগুলো কানে ভাজছিল, আর অদ্ভুত মিশ্র অনুভূতি হচ্ছিল আমার। সারাদিন ছটফট করতে করতে কাটলো। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। রাতের আকাশে দু একটা তারা দেখা যাচ্ছে। আমি মনে মনে ঠিক করলাম, এখন ছাদে যাব। আমি যদি কাউকে দেখে ভয় পাই নাকি? ছেলেটা যাতে আবারও উল্টোপাল্টা কিছু বলে, আমি বাড়িওয়ালা আঙ্কেলকে ছেলেটার নামে নালিশ দিব। যেই ভাবা সেই কাজ। আমি গুটি গুটিভাবে রান্নাঘরে গেলাম। ঝটপট 1 কাপ চা বানিয়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠতে লাগলাম। যদিও আবার ওই বেয়াদব ছেলেটার সামনে পড়তে হয়, সেই ভেবে একটু একটু লজ্জাও লাগছিল। তবুও মনে অনেকটা সাহস জুগিয়ে ছাদের এক কর্নারে গিয়ে দাঁড়ালাম। চায়ের কাপে একটু একটু করে চুমুক দিচ্ছি, আর রাতের চাঁদ তারাময় আকাশ দেখছি। পাশের ছাদ থেকে গিটারের টুংটাং শব্দ শোনা যাচ্ছে। আমি কৌতূহলবশত 1 পা 2 পা করে এগিয়ে গেলাম। সকালের সেই বেয়াদব ছেলেটা রেলিংয়ের উপর আনমনে বসে এক মনে গিটারের সুর তুলছে। আমি বেখেয়ালে তার দিকে তাকিয়ে আছি। ছেলেটা একপাশ ভালো মতো দেখা যাচ্ছে। কি সুন্দর গালে খোঁচা খোঁচা দাড়ি, চুলগুলো কুঁচকানো, মুখটা উজ্জ্বল ফর্সা, বেশ লম্বা চওড়া সুদর্শন একজন পুরুষ। আমি মনে মনে ক্রাশ খেলাম। ল্যাম্পপোস্টের মৃদু আলোতে মুগ্ধ দৃষ্টিতে ছেলেটির দিকে তাকিয়ে আছি। হঠাৎ গানের শব্দে আমার ঘোর কাটল। ছেলেটি কণ্ঠে সুর ঢেলে গান গেছে। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনী হাওয়াতে, সব ভালো লাগছিল চন্দ্রিমা, খুব কাছে তোমাকে পাওয়াতে। ওখানে চোরের মতো দাঁড়িয়ে কি দেখছো মেয়ে? ছেলেটি গান থামিয়ে আমার দিকে প্রশ্ন ছুড়ে দিল। আমি ছেলেটির কথা শুনে চমকে উঠলাম। এতক্ষণ গান শুনে এতটাই মগ্ন ছিলাম যে আশেপাশে কোনো কিছুই খেয়াল ছিল না। থতমত খেয়ে বললাম, মানে? ছেলেটি ঠোঁটের কোণে দুষ্টু হাসির রেখা ফুটিয়ে বলল, মানে হলো তুমি লুকিয়ে লুকিয়ে আমাকে চোখ দিয়ে গিলছিলে। তো আমাকে গিলে কি বুঝলে? আমি মিষ্টি না ঝাল?
ছেলেটির কথা শুনে লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। নিজের উপর রাগ হচ্ছে খুব। কেন এই বেহায়া ছেলের গান শুনতে গেলাম আমি? কেন কেন কেন? আমি কপট রাগ দেখে বললাম, আমার বইয়েই গেছে আপনার মতো বেয়াদব ছেলেকে দেখতে। হুম, তাই বুঝি? তাহলে এতক্ষণ বেহায়ার মতো এক ধ্যানে তাকিয়েছিলে কেন? আমি মিথ্যে করে বললাম, কই তাকায়নি তো গো। ঢং করো না, আমি কিন্তু সব দেখেছি। আমি চোখ দুটো বড় বড় করে বললাম, কি দেখেছেন আপনি? হঠাৎ ছেলেটি এক লাফে আমাদের ছাদে চলে এলো। ভয়ে আমার গলা শুকিয়ে যাচ্ছে। আমি এক পা দু পা পিছিয়ে যাচ্ছি, আর অসভ্য ছেলেটা এক পা দু পা করে আমার দিকে এগোচ্ছে। আমি ভয়ে ভয়ে এক ঢোল গিলে বললাম, দেখুন আর এগোবেন না, আর এক পা এগোলে আমি কিন্তু চিৎকার করব। তো দাও না, মানা করছে কে? ভালো হচ্ছে না কিন্তু। আরে, তুমি তো ভয় পাচ্ছ কেন? দূর থেকে আমাকে দেখতে তোমার অসুবিধা হচ্ছিল, তাই তো কাছে এলাম। এবার মন ভরে আমাকে দেখো বলেই ছেলেটা এক চোখ টিপল। আমার খুব অস্বস্তি হচ্ছে। এই প্রথম কোনো পুরুষের এত কাছে এলো। হৃদস্পন্দন খুব জোরে জোরে লাফাচ্ছে, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। দৌড়ে যে চলে যাব তারও উপায় নেই। পা যেন পাথর হয়ে গেছে। মাথা নিচু করে ছাদের এক করে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। হঠাৎ মুখের কাছে গরম নিঃশ্বাস অনুভব করে চোখ তুলে তাকালাম। ছেলেটা ফু দিয়ে আমার কপালে ছড়িয়ে ছিটিয়ে থাকা এলোমেলো চুলগুলো উড়াচ্ছে। আমি লজ্জায় দু হাতে মুখ ঢেকে ফেললাম। সামনে ঘুরে এক পা বাড়াতেই ছেলেটি আমার বাম হাত আলতো করে ধরল। আমি ভয়ে জমে গেলাম। হাত পা থরথর করে কাঁপছে। ছেলেটি উষ্ণ স্পর্শে সারা শরীর বিদ্যুৎ বয়ে গেল। ছেলেটি বলল, আমার রাতের ঘুম কেড়ে নিয়ে এখন পালানো হচ্ছে? আমি অবাক হয়ে বললাম, মানে? মানে বোঝো না? একটা ছেলে বিগত 1.5 মাস দূর থেকে তোমাকে ফলো করে, প্রতিদিন তোমার পিছু পিছু কলেজে যায়, ছুটির সময় কলেজের সামনে টঙের দোকানে দাঁড়িয়ে তোমার জন্য অপেক্ষা করে, আর তুমি কিছুই বোঝো না? কথাটা কেমন হাস্যকর লাগলো না? আমি ছেলেটির কথা শুনে অবাক হয়ে গেলাম। হাবলার মতো এক ধ্যানে ছেলেটির দিকে তাকিয়ে রইলাম। আমি সত্যিই জানি না আমাকে কেউ এতটা গুরুত্ব দেয়। খুব কাছ থেকে ছেলেটাকে দেখছি, চোখের নিচে গাঢ় কালি স্তর। হয়তো ঠিকমতো না ঘুমানোর কারণ। দাড়ি সেভ করেনি, তবে ছেলেটি ছোট ছোট দাড়ির ভেতরে কালো একটা তিল আছে। সেই তিলটা ছেলেটার চেহারার সৌন্দর্য শতগুণ বাড়িয়ে দিয়েছে। ছেলেটা হাতে একগুচ্ছ সাদা গোলাপ ফুল নিয়ে হাঁটু মুড়ে আমার সামনে বসলো। তারপর গাঢ় কণ্ঠে বলল, ভালোবাসি সোনালি, তুমি কি আমার প্রথম প্রেম হবে? বলবো না কো আর কোনো দিন। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।